তাদেরও অনেক কথা আছে। আমি কিন্তু অনেক ডায়মন্ডেরও অ্যাপ্লাই। আজকে আমি মাসুম পারভেজ, আমি কিন্তু ডায়মন্ড না। আমার সিএড 11,097। আমি কোভিড ডেস্টিনি পিএইচডি হয়েছি, এরা যারা সিনিয়র এরা জানে। ঠিক আছে, আমি ডায়মন্ড হইতে পারি না। আমি যখন পিএইচডি ওই সময় বাংলাদেশে আমি ফার্স্ট, তো এটা বলা ঠিক না, যদিও আমি নিজেকে জাহির করতেছি না। 5 জন ডায়মন্ডের যে প্ল্যান ছিল বাংলাদেশের ফার্স্ট, ওই কাতারে কিন্তু আমিও ছিলাম, আশরাফও ছিল। আমরা যখন ডায়মন্ডের কাছাকাছি কিংবা একটা একসাথে গেছি, ওই সময় ডেস্টিনি প্ল্যান চেঞ্জ হয়েছে। তো ডায়মন্ড আর পিএইচডি কোনো বিষয় না। আমিনের ডাউনে কিন্তু অনেক ডায়মন্ড আছে, কিন্তু আমিন কিন্তু পিএইচডি। তো যাই হোক, আমি বলবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শিক্ষাগুরু আশরাফুল আমিন ভাইকে আমি বিনীত রিকোয়েস্ট করবো আজকে আমাদের এই পিএইচডি ফোরামের পক্ষ থেকে যেমন 5 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি আজকে মিটিং এ অংশগ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে ভূমিকা রাখতে চাই না, তার কারণ খুব সময় স্বল্পতা আছে। প্রথমে আমি একটা জায়গায় আপনাদের কাছে অনুরোধ করবো যে আসলে আমি হ্যাঁ, তার কারণ হচ্ছে যে বৈষম্যহীন কথা যখন বলছি, আসলে সেখানে কোনো প্রধান দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি নেই, আমরা সবাই আছি। হ্যাঁ, তবে আপনারা আমার কাছ থেকে কিছু তথ্য আশা করেন, আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি যে জিনিসটা বলবো যে 2001 থেকে 2012 প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার মতো জানি, সেটা হচ্ছে আমাদের একটা সফলতার একটা ইতিহাস। 2012 থেকে 2024 আমি এটাকে 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথমত হচ্ছে 2012 সালে 2013 পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজি বা আমাদের কর্মকাণ্ড একভাবে পরিচালিত হয়েছিল। আমরা চিন্তা করেছিলাম যে আপনারা অনেকেই জানেন, তখনও কিন্তু কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়েছে। আমি তখন চিফ কোঅর্ডিনেটর ছিলাম এবং আমাদের প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল যে স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের মূল ম্যানেজমেন্টকে, যেহেতু আমি চিফ কোঅর্ডিনেটর ছিলাম, আমি কোনো ডিরেক্টর পদবি হোল্ড করতাম না, যদিও আমার ডিরেক্টর পদবি ছিল, আমি সেটা বাদ দিয়ে দিয়েছিলাম। আমরা চিন্তা করেছিলাম যে স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের মূল ম্যানেজমেন্টকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তো 2013 সালের পরে আমরা আসলে বুঝতে পারলাম, বিশেষ করে আমি বলতে দ্বিধা নাই, এখানে মনির ভাই আছে, আমি রাজনৈতিকভাবে বিএনপি করতাম। মনির ভাই আওয়ামী লীগের ভাবাদর্শের সাথে ছিল। ওনার 5টাকেও কিন্তু আমাকে ধরে নিয়ে আমি কিন্তু 5.5 মাস সবটা মামলায় আমি জেল খেয়েছি, রাজনৈতিক মামলা। তো যেটা গাজীপুর নির্বাচনের মেয়র নির্বাচনের পরে, এখানে মনির ভাই আছে, উনি হয়তো জিনিসটা মনে করতে পারবেন বা আপনারা অনেকেই মনে করতে পারবেন যে অ্যাকচুয়ালি গাজীপুর নির্বাচনের পরে আমাদের কাছে একটা স্ট্রেট মেসেজ আসে যে আসলে আমাদের মুক্তিটা এত সহজ হবে না যেটা আমরা যেভাবে চিন্তা করেছি। তো এই 2013 সালের পর থেকে আমাদের টোটাল স্ট্র্যাটেজি, কৌশলটা কিন্তু আমাদের নতুন একটা কৌশলের মধ্যে আমাদেরকে যাওয়ার জন্য বাধ্য করা হয়। তো আপনারা যে যাই বলেন না কেন, আমি এক বাক্যে বলবো যে আমরা রাজনৈতিক গতি বিশ্বাসী। এটার সাথে দ্বিমত পোষণ করার কোনো কি নেই, সুযোগ নেই। যদি কেউ দ্বিমত পোষণ করেন, আমি তার সাথে দ্বিমত পোষণ করি। তার কারণ হচ্ছে যে 2007 সাল থেকে 2012 সালে সংগঠিত লেনদেনের বিপরীতে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আমাদের বিরুদ্ধে এই জন্য বলছি যে আমাদের কোনো পরিচালকের সাথে আমি আমার তারতম্য তৈরি করতে চাই, যেহেতু আমার বক্তব্যটা বৈষম্য, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় কত সালের আইনে আমাদের মামলা চলছে, ওই সংগঠিত ঘটনা যেই সময় হয়েছে সেই আইন অনুযায়ী মামলা পরিচালিত। কিন্তু বিশ্বাস করেন, আমাদের মামলাটা পরিচালিত হয়েছে, বিচার কার্যক্রম এখন পর্যন্ত চলছে 2012 সালের সংশোধিত আইন। তাহলে প্রথমে যদি আপনি আইনি বিশ্লেষণ করেন যে 2007 সালে আমি এই পানির বোতলটা খাওয়াটা কোনো অপরাধ ছিল না, আমি তখন খেয়েছি। 2012 সালে আইন হয়েছে যে না, পানির বোতল খায় এখানে রাখা যাবে না, রাখলে 50 টাকা কি জরিমানা। 2012 সালে এসে আমার 50 টাকা জরিমানা করা হলো কত সালে কাজটা করার জন্য? আমাদের এই মামলায় যাদের বিরুদ্ধে রায় হয়েছে, তাদের রায়টা হয়েছে কিন্তু 2012 সালের সংশোধিত আইন। তাহলে আমার কাছে এই জিনিসটি একেবারে স্পষ্ট যে আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এখন আমাদের যে কৌশলগত ভুল হয়েছে যে আমরা মনে করতাম যে আমাদের তৎকালীন সময়ে অনেক ব্যক্তি বর্গের সাথে তৎকালীন সরকারের অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এবং তৎকালীন আমাদের প্রোগ্রামগুলোতে দেশের আসে নাই এস্টিমা হতে শুরু করে আসে নাই কি তাই না সবাই আসছে তাহলে আমরা চিন্তা করতাম যারা আমাদের সম্পর্কে এত ভালো ধারণা রাখে তারা নিঃসন্দেহে আমাদের প্রতি সহানুভূতিশীল হবে আমাদেরকে ন্যায় বিচার প্রদান করবে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা জানতেন যে যতদিন এসটিএম বেঁচে ছিল আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক ছিল এসটিএম আমাদের প্রোগ্রামে এসে রফিকুল আমিন সম্পর্কে বলছেন যে আমার ইচ্ছা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনে আপনাকে নিয়ে যে আপনাকে দিয়ে ট্রেনিং করানোর জন্য তার কারণ হচ্ছে দেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের আপনার ট্রেনিং এর প্রয়োজন আছে এটা কিন্তু ভিডিও রেকর্ডিং আছে তাহলে সেখানে আরো অনেকের নাম আমি বললাম না অনেক মন্ত্রী অনেক এমপি তারা সবাই আমরা দেখতাম যে আমাদের প্রতি অনেক বেশি উদার ছিল তা আমরা একটা পর্যায়ে আমরা মনে করতাম যে তাদের কাছ থেকে আমরা একটা কি পাবো সহযোগিতা পাবো এটা মনে করাটাই কিন্তু কি স্বাভাবিক কারণ বিগত দিনে তারা এসেছে আমাদেরকে রিকগনাইজ করেছে তাই না তো কিন্তু দেখা গেল যে আসলে 2013 সালের পর সমস্ত চিত্র চরিত্র কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল কারণ তখনই কিন্তু যদিও কথাটা রাজনৈতিক তারপর আপনাদেরকে বলি কারণ 2013 সালের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতায় থাকবে না তারা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় তাহলে তাদের আর এই দেশটির 2.5 কোটি মানুষের যেহেতু তারা ওই সময় তারা কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে তাহলে 14 নির্বাচনের আগে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যখন তারা নির্ধারণ করে ফেললো যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসবো না তাহলে ডেস্টিনিকে নিষ্পেষিত করলে আমাদের কিছু যায় আসে না বরং তাদের সম্পদকে আমরা ব্যবহার করার কি করবো সুযোগ পাবো এখন আপনারা বলতে পারেন যে আমাদের কোন সম্পদ ব্যবহার করছে আরে ভাই ডেস্টিনির 116টা গাড়ি পুলিশ ব্যবহার করে হ্যাঁ আমার খুব কষ্ট লাগে আমি যখন রিক্সা দিয়ে যাই আমার আর সামনে দিয়ে যখন আমার ব্যবহৃত গাড়িটা একজন পুলিশ অফিসার ব্যবহার করে তখন আমার এটা কিন্তু দেখতে কি লাগে আমি এটাও দেখেছি যে আমাদের গাড়ি ব্যবহার করে এবার ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশ বাহিনী আমাদের অনেকগুলো গাড়ি কি করেছে ব্যবহার করছে দুদকের হিসাব অনুযায়ী 82 লক্ষ বা 92 লক্ষ আমাদের কি ছিল কাজ ছিল আওয়ামী সন্ত্রাসীদের ছত্রছায়ায় সেই কাজগুলো কি করা হয়েছে হ্যাঁ তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আমরা রাজনৈতিক প্রতিহিংসাশী যেহেতু আমরা রাজনৈতিক প্রতিহিংসাশী আমরা রাজনীতির সাথে জড়িত আমি বিএনপি করলো আমি কিন্তু কখনো প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা দিইনি আমি বিএনপি করি আমার কোন জায়গার আলোচনায় আমার মধ্যে এই ভাবার্থ কিন্তু কি ফুটে উঠে কিন্তু আমাদেরকে কিন্তু ট্রিট করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কেন তার কারণ হচ্ছে বাংলাদেশের রফিকুল আমিন সাহেবরা ঘোষণা দিয়েছিলেন বেকার মুক্ত বাংলাদেশ সরকারের বক্তব্য হচ্ছে যে তারা যদি দেশকে বেকার মুক্ত করে ফেলে তাহলে আমরা গোলাম পাবো তাহলে একটা বিশেষ শ্রেণীর মানুষকে হঠাৎ করে কর্মহীন করে গোলামীর জিনিস করানোটাই ছিল একটা নীল নকশা যাই হোক আমরা আসলে আমাদের জায়গা থেকে ব্যর্থ না আমি এখানে আমাদের ম্যানেজমেন্টের কাউকে দায়ী করি তাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল সরকারের শীর্ষ মহল থেকে তাদের সাথে প্রতারণা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এটা অনেক কিছু সাক্ষী কারণ তৎকালীন সময় অনেক লিয়াজও আমি করতে আমি নাম বলবো না যেগুলো একজন মন্ত্রীর কাছে গিয়েছি যার পর আমাকে বলছে যে তুমি চিন্তা করো না যা তোমার চাষার সাথে আমার কি হয় তা আমি একদিন আমার চাষারে জিজ্ঞাসা করবো আচ্ছা আমিও আপনি আমারও ওনার কাছে পাঠান উনি বলে যে তুমি যাও আপনার সাথে কি আলাদা তাই আমারও ফোন কিনে জিজ্ঞাসা করে আপনি স্বাস্থ্য ভালো ফল খাবেন কথা বুঝি আমাকে কি বলে বিদায় করলো
যে তোমার সাথে আসলে কি হয়? আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমার যে মিঠাই করে আলাপ হয় বলে আপনি কি বলে? বলে আমারা বলে ফল খাবেন, আজকে একজনকে দিয়ে আপনাদের এটা পাঠিয়ে না। এগুলো আপনার মুক্তি, ডেস্টিনির মুক্তি। বলে এই বিষয়ে কোনো কথাই বলে না। কথা বলি শুধু বলে কালক্ষেপণ, দেখতেছি দেখতেছি দেখতেছি। তা আমি আসলে এই জায়গাটায় কাউকে আসলে দায়ী করতে কি চাই ভাই। আমি 5.5 মাস জেলে আছি, ওনারা 12 বছর জেলে আছে। হ্যাঁ, একটা কথা অনেক সময় মনের কষ্ট অনেকে বলে, কিন্তু আমি জানি আপনারা এখানে অনেকে আছে জেলখানায়। জেলখানায় যখন লকআপটা করা হয় তখন যে যেভাবেই বলুন না কেন নিজেকে কতটা যে অসহায় মনে হয়, এটা যারা ছিলেন তাই না? তো আমি বলবো যে কেউ আসলে দেখতে চায়। আমি যখন জেলখানায় গিয়েছি, আমি আমার ওয়াইফকে বলেছি কোনো রাজনৈতিক নেতার লবিংয়ে যাবে না, আমি তাদেরকে বিশ্বাসী বলে তারা শুনল। আমার একটা মুখের গালি যে বিশ্বাস করবো, বরং পুলিশকে টাকা দাও, ম্যাজিস্ট্রেটকে টাকা দাও, তারা আমার দায়িত্ব হবে না নেতাদের। যাই হোক, আমি 2018 পর্যন্ত আমি বলবো না, বা অর্ধাবধি পর্যন্ত বলবো না যে কেউ শেষে তারা ভাই। আমাকে অনেকে রফিকুল আমিন বিরোধী মনে করেন, অনেকে রফিকুল আমিনের পক্ষে মনে করেন। আমার বাবা মারা গেছে গত 4ই আগস্ট। মারা যাওয়ার সাথে সাথে আমার হাতের উপর বাবা একবার সুস্থ মানুষ। আমি সবার আগে রফিকুল আমিনের মুক্তি, কারণ আমার বাবা আমার বাবার মাথায় হাতে লিখেছি দিয়েছে। আমার শুধু জিজ্ঞাসা করছে একটা কথা, বিগত মানে 5-7 বছরে একবারই কথা হয়েছে, জিজ্ঞাসা করছে কি আমার চাচার 2টা মেয়ে, তার ওয়াইফের কি। এখন আসলে কেউ ইচ্ছে করে একটা ফ্যামিলিকে এইভাবে ধ্বংস করতে কি? চেয়ারম্যান সাহেবের পরিবারের অবস্থাও কিন্তু আমি জানি, বলতে চাই না। তো আসলে আমরা যেভাবে বলি না কেন, আমরা সবাই কিন্তু ষড়যন্ত্র শিকার, আমরা প্রতারণার শিকার। আমরা মানুষকে প্রতারিত করি নাই, কথা সত্য, কিন্তু আমরা মানুষের দ্বারা কি হয়েছে, আমরা বিগত সরকারের শীর্ষ মহল দ্বারা আমরা কি হয়েছি, এটার সাথে আপনাদেরকে একমত পোষণ করতেই হবে, বিশ্বাস করতেই হবে। কারণ আমি নিজে অনেক তদবির করেছি, অনেককে আপনারা জানেন না, অনেককে এই ডেস্টিনিতে আমার BMW গাড়ি ছিল, আমি কিন্তু সেই গাড়িও কোনো একজনকে উপহার হিসাবে দিয়েছি রফিকুল আমিনের মুক্তি। আমরা প্রতারণা করিনি, আমরা প্রতারণা কি হয়েছি। এবার আসলে বিভক্তি নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে বিভক্তি না, জানেন, নেতৃত্ব আর কর্তৃত্ব, আমিত্ব, আমি দেশের বিগত রাষ্ট্রপ্রধান যখন বুঝতে পারতেছে সে আর থাকতে পারবে না, তারপরেও কিন্তু আমিত্বর জন্য কিন্তু সে লড়াই করে গেছে। পরের দিন সকালবেলাও কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালানোর কি দিয়েছে। দেখেন, ডেস্টিনি ফিরে আসলে আমি আসতাম একজন পিএইচডি জায়গায়, উনি একজন ডায়মন্ড, উনি ডায়মন্ডের জায়গায় থাকবে, কেউ সিলভার এক্সিকিউটিভ, সে সিলভার এক্সিকিউটিভের জায়গায় থাকবে। এখানে বিভাজনের কোনো কি নাই, শুধু কেন নাই আমি একটা কথা বলি। যদি আজকে কেউ দাবি করে যে ডেস্টিনির 10,000 কোটি টাকার সম্পদ আছে, যেহেতু লাইভ হচ্ছে অনেকে রেকর্ড করছেন এই জন্য কথাটা বলছি, যদি কেউ দাবি করেন যে ডেস্টিনির 10,000 কোটি টাকার সম্পদ আছে, তাহলে আমি বলবো সেই সম্পদ তৈরি হয়েছে 2012 সাল পর্যন্ত যে সকল ডিস্ট্রিবিউটাররা কাজ করেছে তাদের বিনিয়োগের টাকা। এরপরে যেহেতু কোনো সম্পদ ক্রয় করা হয়নি, তাহলে আমি ওই জায়গাটাকে ছোট্ট একটা মেসেজ দিয়ে বলতে চাই যে 2012 সাল যতদিন ডেস্টিনি সিআইডি ক্রিয়েট হয়েছে, এই সম্পদের উপর যদি কারো অধিকার থাকে, আছে কার, ওই সিআইডি আন্ডারে। আর যারা এখন কথা বলছে তারা আমিত্বর জায়গায় আছে।
এটাকে আমি বিভাজন বলি না। আমি এটাকে বলি ক্যারেক্টার। ওই যে নদীকে জিজ্ঞাসা করা হয় তুমি এঁকে বেঁকে চলো কেন, বলে এটা আমার কি ক্যারেক্টার। পাহাড়কে বলা হয় তুমি উঁচু নিচু কেন, বলে এটা আমার কি ক্যারেক্টার। এখন যারা কথা বলতেছে আঁকা বাঁকা কথা বলে তারা হলো কি নদী, এটা তাদের ক্যারেক্টার। যারা উঁচু নিচু কথা বলে তারা পাহাড়, এটা হলো তাদের কি অন্য কিছু। না না, আমি যেটা বলছি আমার বক্তব্যটা খুব স্পষ্ট ভাইয়া। আমার বক্তব্যটা হচ্ছে তাদেরকে তাদের ক্যারেক্টারের থেকে একটা ছবিতে সবাই নায়ক হয় না, কেউ নায়ক থাকে, কেউ ভিলেন থাকে, কেউ জোকার থাকে। আমি তো মনে করি যারা এই কথাগুলো বলতেছে তারা জোকার, হাসির খোরাক জোগাচ্ছে। আমি গত শুক্রবার একটা লাইভ দেখলাম, লাইভে একজন বিনিয়োগকারী প্রতিনিধি এসে রেসার সাহেব নাম, ক্ষমা করবেন বয়স হয়তো উনি আমার বড় হবেন, উনি বলছেন যে ডেস্টিনি চালু হবে না, আগে ডিটুকে অ্যাসোসিয়েটস চালু হবে। আমি লাইভে দেখলাম, আমি দেখি একটা জিনিস বুঝলাম যে পাবনাতে এই যে খুব গণ আন্দোলন অনেক জেলখানাটা জেলা থেকে অনেকে পালাইছে না, পালিয়েছে না। আমার কাছে মনে হয়েছে পাবনাটা কিছু লোক বাইরে হ্যাঁ, এরকম কিছু লোক পলাইছে বাইরে আসছে, তারা এই কথাগুলো বলছে B2K অ্যাসোসিয়েট বলে এটা নাকি চালু করা সহজ। আচ্ছা যাই হোক, আমি ওইটা নিয়েও কথা বলতে চাই। তার কারণ হচ্ছে ওইটার সাথেও আমার কোনো কি নেই, সম্পৃক্ততা নাই। আমি এসেছি ডেস্টিনির শেয়ারহোল্ডার হিসেবে, ডেস্টিনিতে আমার বিনিয়োগ আছে, আমি এর বাইরে কোনো কথা শুনি। আমাদের কথা হচ্ছে ডেস্টিনি। আমি জানি ডেস্টিনিতে আমাদের সবাই ঐক্যবদ্ধ আছে। আপনারা বলছেন ম্যানেজমেন্টের মধ্যে কি বিভক্তি, আমি মনে করি তাদের মধ্যে ঐক্য আছে। যেটা বিভক্তি দেখেন সেটা আপনারা দেখতেছেন আপনাদের উপলব্ধি থেকে, কিন্তু আমার কাছে মনে হয় না যে কোনো কি আছে বিভক্তি আছে। কেন মনে হয় না এটার ব্যাখ্যা আজকে সময় নেই, এই জন্য আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দিব। বাট আমি মনে করি, কারণ অনেক কিছু বলার ইচ্ছা আছে কিন্তু কি বলতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা, এবার আসেন যে আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন যে বোর্ড ব্যর্থ, আবার কেউ কেউ বলছেন কোম্পানি চালু আছে। আচ্ছা, তো আমি বলছি বোর্ড ব্যর্থ না। বোর্ড ব্যর্থ না। 2018 সালে যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডকে জয়েন্ট স্টক থেকে পাওয়ার দেওয়া হয়নি। আপনারা শুধু বোর্ড গঠনের ঘটনাটা জানেন, কিন্তু তাদেরকে কাজ করার জন্য যে লিগালাইজ করা, সেই লিগালাইজ কিন্তু জয়েন্ট স্টক হয়নি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বোর্ড আছে। আমি এমপিতে কি হয়েছে, জনগণের ভোটে পাস করেছি, কিন্তু আমাকে শপথ পড়ানো হচ্ছে। তাহলে এই বোর্ড পারফর্ম করতে পারছে, যখন পারছে না তারা গিয়েছে আদালতে। আদালতে আদালত থেকে তাদের সাথে কিছু বিশেষভাবে অজ্ঞ ব্যক্তিদেরকে কি করা হয়েছে, যাদেরকে আমরা বিশেষজ্ঞ বলি। আমি বিশেষজ্ঞদেরকে বলি বিশেষভাবে কি অজ্ঞ, তাই তারা বিশেষজ্ঞ। আচ্ছা, আসছেন বিচারপতি মানুষের প্রোগ্রাম হলো, অনেক বিতর্কের মাঝে কিন্তু আমি প্রোগ্রামে যাই বক্তব্য দিচ্ছি, এবং আমি সেখানে বলেছি যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে একটা ব্যবসা করার জন্য 3টা জিনিস লাগে, সেই 3টা জিনিস যদি রেডি থাকে সেটা একমাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডেস্টিনি কোম্পানি। কারণ একটা প্রতিষ্ঠানে ব্যবসা করতে কি লাগে, ব্যবসা করতে লাগে অবকাঠামো। ডেস্টিনি সারা বাংলাদেশে অবকাঠামো আছে। একটা ব্যবসা করতে লাগে প্রশিক্ষিত বিক্রয় কর্মী, সেটাও ডেস্টিনি 2000 লিমিটেডের। 3 নম্বর একটা ব্যবসা করার জন্য দরকার হচ্ছে একটা প্রশাসন, যেটা কোর্ট আপনাদেরকে তৈরি করে দিচ্ছে, তাহলে সেটাও আছে। তাহলে ডেস্টিনির ব্যবসা করতে কোনো হ্যাঁ। এবং আমি আমার বক্তব্য যদি কারোর কাছে রেকর্ড থাকে, আমি প্রধান আমাদের বিচারপতি মাইনুল ইসলাম সাহেব তখন চেয়ারম্যান ছিলেন, ওনাকে মঞ্চে থেকে বলছি যে আপনি শুধু টার্গেট দেন, সেই টার্গেট অনুযায়ী সেল করার দায়িত্ব আমাদের। কিন্তু কথা হচ্ছে ওই যে অদৃশ্য কারণ প্রতারণা, সেই বোর্ডও কিন্তু আমাদের মনোনীত বোর্ড মেম্বারদের সাথে কি করেছে, প্রতারণা।
এবং এটা যদি আমিনরা অস্বীকার করে এটা কিন্তু পারবে না, কারণ তারাও অনেক যোগাযোগ করছে, আজ করতেছি, কাল করতেছি, কাল করতেছি, পরশু করতেছি, পরশু করতেছি, তরশু করতেছি। আচ্ছা, এরপর উনি পদত্যাগ করলেন, আসলেন ফখরুদ্দিন সাহেব। এর আগে ফখরুদ্দিন বললো যে আমি সব উল্টায় ফেলবো। আসার পর ফখরুদ্দিনের কাছেও কিন্তু এরা যাইতো। আমি একদিন আমিরকে বলছি যে ফখরুদ্দিন এই কোম্পানির কিছুই করবে না, কারণ তাদের সাথে যখন আমার আলোচনা হয় আমি দেখি আমি আলোচনা করি প্রাতিষ্ঠানিক আর তারা আলোচনা করে দখলদারি। তা আমি বলছি যে এই দখলদারিত্ব আপনারা টেস্ট নিতে পারবেন না, এটা ই ভ্যালি না। আমাকে ফখরুদ্দিন হুমকি দিছিল যে জান ই ভ্যালিকে আমরা কি করছি, সরি স্যার, এটা কিন্তু কি না। আর আমরা কিন্তু রাসেল না, আমরা 45 লক্ষ লোক, ইভেনের 500 কোটি টাকা, হাজার হাজার মানুষের তার বিরুদ্ধে কি আছে, মামলা আছে। আর আমাদের 45 লক্ষ লোক, আমাদের একটা লোকের বিরুদ্ধে মামলা নাই। আমরা কিন্তু ইভেনি না। আপনারা যেটা চাচ্ছেন সেটা কিন্তু আপনারা কি পারবেন। 1.5 মাস, 2 মাস, 3 মাস এদেরকে ঘুরাইলো নাকে রশি দিয়া, ঘুরে এরপরে যখন দেখলো যে আসলে এজেন্ডা বাস্তবায়ন করতে পারতেছি না, যখন দায়িত্বটা করতে পারতেছি না, তখন উনি কি করলেন, রিজাইন করলেন। এরপরে আসলেন কে, প্রশান্ত বড়ুয়া। আসার পর আমি আবার ওনার সাথে যোগাযোগ করলাম। আমি বিগত বোর্ডের সাথে কিন্তু 2 বছর কাজ করি গোপনে, অনেকে জানে অনেকে জানে না। ওনার সাথে দেখা করলাম, বললো আশরাফ সাহেব এই ব্যবসা পরিচালনার জন্য কি লাগবে, আমি যা লাগবে আমাকে 15 দিন সময় দেন আর পাওয়ার দেন, 15 দিনে করে দিন। সার্ভার লাগবে চালু করে দিচ্ছি, অডিট লাগবে করে দিচ্ছি, 15 দিন সময় দেন। বলছে ওকে, রোজারিদের পরে করবো। তাহলে অপেক্ষা করতেছে কিসের জন্য, রোজারিদের পরে গেলাম, বলে এই তো হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে কি হবে, ব্যবসা শুরু হবে। তাহলে এবার আমার অপেক্ষা কিসের জন্য, এরপরে কিন্তু ওনারাই নেই। মধ্যখানে ওনারা একটা কাজ করছেন, সমস্ত সিকিউরিটি আমাদের যে বোর্ড মেম্বার আছে তাদেরকে বাধ্য করে তারা সমস্ত অ্যাকাউন্টের সিগনেটরি তারা হচ্ছে। কথাটাকে বুঝাইতে পারছি যে আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার সেক্রেটারি কে, ওনারা 3 জন বোর্ড থেকে। তখন আমি আমাদের বোর্ড মেম্বারদেরকে বলছি আর যাই করেন এই মুহূর্তে এদেরকে রেখে কোম্পানি চালু করার কথা মনে আইনেন না, কারণ এরা সব লুটপাট করে কি নিয়ে যাবে, কারণ আপনাদেরকে তারা কি করছে, তারা আসছে এই জন্য। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আপনারা অনেকে হয়তো আমাদের বোর্ডে অনেকে কথা বলতেছেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আমরা যারা শেয়ার হোল্ডার, আমরা কিন্তু আসলে কেউ কোম্পানি পরিচালনার জন্য নিজেকে তৈরি করি নাই। আমরা কোম্পানির একটা দুঃসময়ে কোম্পানি আমাদেরকে পরিচালনা করার জন্য কিছু টাকার দরকার ছিল, আমাদের কাছে কিছু টাকা চেয়েছে, আমরা সেই টাকা দিয়েছি, যার কারণে কোম্পানি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদেরকে কি বানিয়েছে, শেয়ার হোল্ডার। আমরা কিছু কোম্পানি পরিচালনা করবো এই চিন্তা কিন্তু আমরা কখনোই না করতে। যাই হোক, এখন আমি আপনাদেরকে লাস্ট 2টা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো, যেহেতু আজানের টাইম, নামাজের টাইম শেষ করছে। প্রথমত হচ্ছে যে আমরা আজকে কয় তারিখ, 5 তারিখ পর্যন্ত আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডটা শুধুমাত্র একটা জায়গায় করবো, সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবো। কয় তারিখ পর্যন্ত, তার কারণ হচ্ছে 5 তারিখ পর্যন্ত হাইকোর্ট খোলা। এর মধ্যে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাই, অভিভাবকদেরকে পেয়ে যাই, তাহলে তো আমাদের আর কি থাকলো না, এই ক্যারেক্টারে থাকার প্রয়োজন হলো না। কিন্তু 5 তারিখের মধ্যে যদি আমরা না পাই, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পরবর্তী কর্ম পরিকল্পনা আমরা কি করব, নির্ধারণ করব। এখন আপনারা অনেকে বলতে পারেন যে উপরের লেভেলের সমস্যা না ভাই, তারা প্রতারণা শিকার। আমরা তাদেরকে বলবো যে ভাই, আপনাদেরকে যারা আশ্বাস দিচ্ছে 12 বছর যাবার আপনাদেরকে তারা কি দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, তারা আপনাদের সাথে প্রতারণা করেছে, এখনো আপনাদের সাথে কি প্রতারণা চালু। আর একটা জিনিস বলে আমি আমার কথাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ভাই, ফিতনা সৃষ্টি করা যাবে না। আমি আবারও বলছি যে ঐক্যের স্বার্থে যদি 2-1 ব্যক্তিকে আত্মহতি দিতে হয়, আমি আপনাদের সামনে কথা বলে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছে, আমি আপনারা দরকার লাগে কোম্পানি আইনে 117 পেপার সাইন করে আমার কাছ থেকে রেখে দেন। ঐক্যের স্বার্থে যদি আমাকে এই প্রতিষ্ঠান থেকে সরে যেতে হয়, আমি সরে যেতে রাজি আছি।
কিন্তু তারপরেও এই প্রতিষ্ঠানের সকল শেয়ার হোল্ডার, ডিস্ট্রিবিউটর, বিনিয়োগকারী, কর্মসংস্থান প্রত্যাশী সকলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছি। কে কি বললো বুঝার দরকার নেই ভাই, আপনি অনেক কিছু করছেন, ওকে, যার জন্য করছেন তাকে আগে বাইরে আসতে দেন। এখন আমরা কি থাকি, একদম একদম আমাদের এখন একতাটা থাকা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আপনারা একটা পিএইচডি মিটিং করেছেন, আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা আয়োজন করেছেন তাদের প্রতি। আপনারা যদি দেখবেন, আমি কিন্তু কালকে সারা ধরে আমার যদি ফেসবুকে পোস্ট দেখেন, আপনার টাইম দেখবেন রাত্রে 4টা 4:30। হ্যাঁ, কারণ আমি একটা গাইডলাইন ফলো করে চলতেছি, যে সেখানে আমাকে বলা হয়েছে যে আগে সামাজিকভাবে ডেস্টিনিকে তোমরা কি করো, প্রতিষ্ঠিত করো। এই যে আমি ফেসবুকে যে লেখাগুলো দিচ্ছি, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এটা শেয়ার করেন। আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা 1 মাসের জন্য কি উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর ডেস্টিনি হতে পারে না? করেন না, একটা মাসের জন্য, একটা মাসের জন্য করেন, আপনারা করেন। আমি আপনাদেরকে বলি যে এখানে আছে, আপনারা অনেকে জানেন, যে অনেকে জানেন, অনেকেই, আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমি যখন এই ক্যাম্পেইন শুরু করেছি, কোম্পানি আমাকে সুপারিশ করছে। ওরা আমার কাছে তারা জানতে চাইছে, আপনি কি এই কোম্পানিতে চাকরি করবেন, করলে অন্য কোম্পানি গুরুগান গাইতে পারবেন না। আমি গত কাল রিজাইন দিয়েছি, যে না, আমার সত্তা, আমার বিবেক, আমার আবেগ, আমি এই 45 লক্ষ মানুষকে আমার মাসের এই অল্প কয়টা টাকা ইনকামের জন্য আমি এই মানুষের সাথে বেইমানি করাটা আমার কি হবে না, ঠিক হবে না। এখন আপনারা বলতে পারেন আপনার মধ্যে লোভ কাজ করে, ভাই আমার মধ্যে কোনো লোভ কাজ করে, আমার মধ্যে একটা আবেগ কাজ করে, একটা নীতি কাজ করে, একটা নৈতিকতা কাজ করে, অন্য কিছু না। কিন্তু অনেকে জানেন না, কিন্তু আমি জানি আমি ডেস্টিনির সাথে কতদিন লেগে আছি, এটা আমি ভিতরে জানি। যদি আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেই যে 2018 সালে যে বোর্ড হয়েছে, সে বোর্ডে 2016 সালে রিকুইজিশন পেপারে কিন্তু আমি সাইন দিচ্ছি। যাই হোক, তো আমি আপনাদেরকে বলবো যে আজকের এই পিএইচডি মিটিং, আমরা 100 জন ছিলাম, 50 জন ছিলাম, সংখ্যাটা বড় না, আমরা ছিলাম। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে 5 তারিখের মধ্যে আমরা একটা জিনিস দেখবো, দেখে যদি 5 তারিখের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত অভিভাবকদেরকে প্রতারণার হাত থেকে বের করতে না পারি, আমি আপনার বুঝতে পারছি আমার কথাটা, আমি বলছি তারা প্রতারিত। যারা তাদেরকে আশ্বস্ত করছে তাদের দ্বারা তারা কি প্রতারিত। আমরা যদি 5 তারিখের মধ্যে আমাদের অভিভাবকদেরকে ফিরিয়ে আনতে না পারি, ইনশাল্লাহ এরপরে আমরা অন্য কৌশল অবলম্বন করে আমরা কি হব, অগ্রসর হব। এবং পিএইচডি ফোরামকে বলবো যে আজকে আপনারা এখানে আয়োজন করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আগামী শুক্রবার 6 তারিখে আপনারা আরেকটা পিএইচডি কনফারেন্স করেন বড় একটা জায়গায়। এর মধ্যে যদি 5 তারিখের মধ্যে আমাদের অভিভাবকরা আমাদের কাছে ফিরে আসেন, আমরা তাদেরকে সেই অনুষ্ঠানে বরণ করে নিব। আর যদি ফিরে আসতে কি না পারেন, তাহলে ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এক হয়ে মাঠে নামব। তাহলে 6 তারিখ আমরা একটা পিএইচডি কনফারেন্সের আয়োজন করি। আমরা আমাদের পকেটের টাকা দিয়ে যে যতটুকু পারি ততটুকু দিয়ে আমরা প্রোগ্রামটার আয়োজন করি। কেউ যেন বলতে না পারে যে প্রোগ্রামটা আশ্বাস করছে। প্রোগ্রামটা আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন হবে। প্রোগ্রাম কারা করেছে? আমরা। এখানে আমি নাই, আমি আবারও বলছি, মি টু উইন, আমি না, আমিত্ব না, আমাদের টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লড়াই করব। আর সর্বশেষ কথা, এটা নিঃসন্দেহে আমি বিশ্বাস করি, যারা বৈষম্য সৃষ্টির চেষ্টা করবেন, কেউ করবেন না। এটা হচ্ছে যে ভাই, দীর্ঘদিন যাবৎ ওই যে আমরা ট্রেনিং একটা গল্প বলতাম যে এক লোক মুচি খাবে, ওদের বাড়ির নাম কি মুচি বাড়ি। তো বহু কষ্ট করে পয়সা পাতি জোগাড় করে সে বিদেশ গেছে, যা অনেক পয়সা কামাইছে। সে এসে চিন্তা করলো, এখন তো আমার অনেক টাকা হয়েছে, আমার বাড়িটা তো মুচি বাড়ি বলাটা কি হবে না, ঠিক হবে না।
তিনি গ্রামের সব লোককে ডাকলেন, ডাইকে জিয়াফত খাওয়াইলেন, খাওয়াই বাড়ির নাম রাখলেন মোল্লাবাড়ি। এখন এই জিয়াফত খাইতে যাওয়ার সময়, মানে খায়া ফেরত যাওয়ার সময় মানুষজন জিজ্ঞাসা করতেছে, এই কই থেকে আসছিস? কই যে মুন্সিবাড়ি থেকে জিয়াফত খাইছি। অথচ জিয়াফত খাওয়াইছে কেন? মোল্লাবাড়ি বানানোর জন্য। তাহলে ওই যে যারা এখন বলতেছে ভাই ভাই তারা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তাদের। আপনার তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটা তাদের কি অভ্যাস। বাবা গো, এটা তাদের কি অভ্যাস। আমি জানি অভ্যাস খুব তাড়াতাড়ি কি হয় না, চেঞ্জ হবে। চেঞ্জ যদি কি লাগবে, ঠিক আছে। তো তাদেরকে তাদের কাজ করতে দেন, কারোর সাথে আমাদের কোনো কি নেই, দ্বিমত নেই। হ্যাঁ, এই কথা সত্য যে মাহাতার সেন্টার, আলিস সেন্টার, এটা হচ্ছে ঐক্যের প্রতীক। হ্যাঁ, এটা হচ্ছে ঐক্যের প্রতীক। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে মালিক পক্ষের কোনো শেয়ার হোল্ডারকে, কোনো ডিরেক্টরকে আপনাদের জায়গা থেকে আপনারা বিচার করবেন। আমাকেও আমার জায়গা থেকে বিচার করবেন না, কারণ আমি খুনের কতটা হুমকির মধ্যে ছিলাম এটা আমি জানি। কারণ প্রশাসন তৎকালীন সময় মনে করতো যে ডেস্টিনির 1000 কোটি টাকা আশরাফুল আমিনের কাছে আছে। আমাকে ইচ্ছে করে ধরে নিয়ে যায়, কেন মনির ভাই তাকে জিজ্ঞাসা করেন যে আমার নিয়ে যায় আটকে বলতো 1 কোটি টাকা দেবে। আরে ভাই কেন 1 কোটি টাকা দেবো? ওনার কাছে ডেস্টিনির 1000 কোটি টাকা আছে। তাহলে আমি কেন পালিয়ে থাকি, আমি কেন গোপনে থাকি, এটা আমি জানি। আপনারা কাউকে আপনাদের জায়গা থেকে বিচার করেন না। কোনো একদিন যদি সুযোগ হয়, নিঃসন্দেহে বলবো যে আমার ভূমিকা ওই জায়গা থেকে কেন ছিল। কারণ প্রত্যেকেরই এই কথাটা সত্য যে প্রাণের জায়গা কিন্তু কি, প্রাণের জায়গা রেস্ট। তো সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে এখন একটাই কাজ, ঐক্যের বার্তা মানুষের কাছে কি, ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে বিএসডিরা ঐক্যবদ্ধ হয়েছে, ডায়মন্ডরা অটোমেটিক্যালি ঐক্যবদ্ধ হয়ে যাবে। ডায়মন্ড পিএসডি ঐক্যবদ্ধ হয়েছে, শেয়ারহোল্ডাররা অটোমেটিক্যালি ঐক্যবদ্ধ হয়ে যাবে। শেয়ারহোল্ডাররা ঐক্যবদ্ধ হয়েছে, অটোমেটিক্যালি ম্যানেজমেন্ট কি হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের পদবিটার নাম হচ্ছে পিএসডি, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে কাদেরটা, আপনাদের। ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে তারা বেনিফিট পায় কয়বার? একবার। 25 লাখ 40 লাখ যাই করেন, কয়বার? একবার। ক্রাউন হয়েছে আমাদের সেন্টার, কয়বার পাইছে? 75 লাখ, কয়বার? একবার। ক্রাউন অ্যাম্বাসেডর হইলেও কয়বার পাইতাম? একবার। কিন্তু পিএইচডিরা প্রতি 13 সপ্তাহে একবার। তার মানে আপনাদের পদবিটা কিন্তু হচ্ছে লাইফ, আর বাকিদের পদবিটা হচ্ছে ওয়ান টাইম। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? সো আপনারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেরুদণ্ড। আপনাদের সংখ্যা সবচেয়ে বেশি। শেয়ার হোল্ডার কতজন? 49 জন। ডায়মন্ড কতজন? 106 জন, মানে 106টা সেন্টার। পিএইচডি কতজন? 3000+। তাহলে আপনারা ঐক্যবদ্ধ, মানে ডেস্টিনি ঐক্যবদ্ধ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? তাহলে আমি আপনার কাছে জোর অনুরোধ করবো যে 5 তারিখ পর্যন্ত আমরা ঐক্যের ডাক দেই। যারা বিপথে আছে, ভিন্ন সুরে কথা বলতেছে, হ্যাঁ, তাদেরকে আমরা আমাদের পথে নিয়ে আসি। আর ইনশাল্লাহ 6 তারিখে আমাদের পিএইচডি মিটিং করার জন্য আমি পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট সেক্রেটারিকে অনুরোধ করব, যদি আমাদের অভিভাবকরা আমাদের মাঝে ফিরে আসেন, মিষ্টি না কিন্তু বুঝেন, এটা আবার লাইভে জানাচ্ছি। আমাদের সাইদ ভাই কিন্তু ছেলে সন্তানের বাবা হয়েছে। সাইদ ভাই কিন্তু মিষ্টি খাওয়াবে, এটা কিন্তু বাতিজার মিষ্টি আমাদের ভাতিজা, হ্যাঁ ওটা পরে খাওয়াবে। এই যে আমাদের সাইদ ভাই তার ছেলের জন্য দোয়া রাখবেন। প্রতিষ্ঠিত করব, এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবার বলছি, এই আন্দোলনে আমরা কেউ নেতা নেই। আমরা এই আন্দোলনে আমরা সবাই হচ্ছে উদ্যোক্তা, অংশগ্রহণকারী। আমি উদ্যোক্তা, আমি অংশগ্রহণকারী। আপনি উদ্যোক্তা, আপনি অংশগ্রহণকারী।
আমরা সবাই উদ্যোক্তা হিসেবে, সবাই অংশগ্রহণকারী হিসেবে আগামী দিনে কর্মকাণ্ডে উদ্যোগ গ্রহণ করব এবং অংশগ্রহণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সকলে সফলতা কামনা করে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুঃসহ জীবন থেকে মুক্তি দান করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তবে একটা ছোট্ট কথা, অনেকে দাবি করেছেন যে আজকের মিটিং থেকে 5 জন প্রতিনিধি, আমি এটা একটু আলাপ করে 5 জন না পারে অন্তত 2 জনকে মানে প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি অনুরোধ করব যে আপনারা ডায়মন্ড মিটিং এ আপনাদের সংক্ষিপ্ত সিদ্ধান্তটুকু আপনারা জানাবেন এবং তাদের সাথে তাদের কাছ থেকে আপনারা ঐক্যবদ্ধভাবে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করবেন। সবার সাথে আবার দেখা হবে এই আসলে মানে মেইন সুইচের কারেন্ট আসলে সব ঘরে লাইট জ্বলবে, বুঝতে পারছেন? মেইন সুইচে কারেন্ট আসলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের নির্মলদা আমাদের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। পিএইচডি মিটিংয়ে থাকার চেষ্টা করুন। আমারও ভাগ্য ভালো যে এই সময়ে আমি দেশে থাকি। তো যাই হোক, আজকের পিএইচডি মিটিং এখানে শেষ হচ্ছে। যারা এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক থেকে এতক্ষণ লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের আগের বরাবরের মতো এটাও বলে রাখি, ডেস্টিনি সম্পর্কে সবার আগে সর্বশেষ তথ্য জানতে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুকের সাথেই থাকুন। আপনার টিম, আপনার অ্যাসোসিয়েট এবং আপনার পরিচিত যারাই আছে সবাইকে এই ফেসবুক এক্সিকিউটিভ ফোরাম ফেসবুকের সাথে যুক্ত করে দিন আপডেট তথ্য জানার জন্য। আমাদের গোফরানুল হক স্যার আমাদের লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, আমি নেই পরে দিব। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবার আগে সর্বশেষ সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য শেয়ার করে থাকে। তো এই বিষয়ে আপনারা সবাই ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুকটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি ইনভাইট করবেন আপনার অ্যাসোসিয়েটদের। সবাই ভালো থাকবেন। ডায়মন্ড আজকে পিএইচডি মিটিংয়ের পরে কিছু হালকা নাস্তা পানির ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা 7টায় ডায়মন্ড মিটিং হবে। আমরা ডায়মন্ড মিটিংয়ের আপডেটও আপনাদের জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।